দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র একের পর এক পরিবর্তন আজ সবার আলোচনার বিষয়। একসময় যেসব সরকারকে অটল মনে করা হতো, সেই সরকারগুলোই হঠাৎ করে জনস্রোতের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হচ্ছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর সর্বশেষ নেপাল, তিনটি দেশেই আমরা দেখেছি একই চিত্র। প্রশ্ন এখন একটাই, দক্ষিণ এশিয়ার পরবর্তী কোন দেশ রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে যাচ্ছে? শুরু করা যাক শ্রীলঙ্কা দিয়ে। 2022 সালের মাঝামাঝি সময়ে দেশটি ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে। মুদ্রার অবমূল্যায়ন, পর্যটন খাতের ধস, বিদেশি ঋণের বোঝা আর রাজনৈতিক অদূরদর্শিতা মিলিয়ে দেশটি দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে যায়। এই অবস্থায় সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয়ে ওঠে। রাজপথে নামে হাজার হাজার মানুষ। গোটা গো হোম এই স্লোগান ছড়িয়ে পড়ে পুরো দ্বীপ রাষ্ট্রে। প্রেসিডেন্ট হাউস দখল করে মানুষ সরাসরি তাদের ক্ষোভ প্রকাশ করে। অবশেষে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং পদত্যাগ করেন। এরপর আসা যাক বাংলাদেশের কথায়। 2024 সালের জুলাইয়ের সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের সিদ্ধান্তকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন শুরু হয়। প্রথমে এটি ছিল একটি নির্দিষ্ট দাবি, কিন্তু সরকারের কঠোর অবস্থান, পুলিশের গুলি আর সহিংসতায় নিহতদের সংখ্যা বাড়তে থাকায় আন্দোলনে দ্রুত জাতীয় ইস্যুতে পরিণত হয়। তরুণরা তখন শুধু কোটা সংস্কার নয়, শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেও শুরু করে। সেনাবাহিনী আন্দোলন দমনে অংশ নিতে অস্বীকৃত জানালে সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়ে। অবশেষে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। দেশের ক্ষমতা চলে আসে অন্তর্বর্তী সরকারের হাতে, আর তার নেতৃত্বে আসেন নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। সবশেষে নেপাল। 2025 সালে সেপ্টেম্বরে এখানে ঘটে আরেক নাটকীয় পরিবর্তন। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত নেন। সরকারের ব্যাখ্যা ছিল রাষ্ট্রীয় নিরাপত্তা, কিন্তু তরুণ প্রজন্ম এটিকে তাদের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে দেখে। স্কুলের পোশাক পরে হাতে বই নিয়ে ছাত্ররা রাজপথে নামে। প্রতিবাদে যোগ দেয় হাজার হাজার তরুণ। আন্তর্জাতিক মিডিয়া একে নাম দেয় জেনজি বিদ্রোহ। সরকারের দমন নীতি ব্যর্থ হয়, কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন আর শেষ পর্যন্ত নিজেও ক্ষমতা ছাড়তে বাধ্য হন ওলি। সেই আগুনের ছোঁয়া এখন ভারতে ধরা দিচ্ছে। দেশের নানা প্রান্তে বিচিত্র ইস্যু ঘিরে জনবিক্ষোভে ফেটে পড়ছে। এমন পরিস্থিতিতে ক্ষমতায় টিকে থাকতে অভিনব কৌশল হাতে নিয়েছে ভারত সরকার। এই সময় জনবিক্ষোভ ঠেকাতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, 1974 সালের পর থেকে দেশের সব বড় আন্দোলনের কারণ খুঁজতে হবে এবং কারা এই আন্দোলন করছে তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করা দরকার। এই দায়িত্ব দেওয়া হয়েছে বিপিআরডিকে। তারা পুলিশ ও সিআইডির পুরানো নথি ঘেঁটে আন্দোলনের কারণ এবং আন্দোলনের জন্য বিনিয়োগকৃত টাকার উৎস খুঁজে দেখতে বলেছে আর্থিক তদন্ত সংস্থাকে। ধর্মীয় সমাবেশে নজরদারি ও পাঞ্জাবে খালিস্তান উগ্রবাদ দমনের কথাও বলেছেন এবং এর জন্য বিএসএফ ও এনসিবিকেও ব্যবহার করা হবে। তাই প্রশ্ন থেকে যায়, অতীত থেকে শিক্ষা নিয়ে ভারত কি এই অস্থিরতার আগুন নেভাতে পারবে, নাকি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তনের পরবর্তী অধ্যায় হতে যাচ্ছে ভারত নিজেই? এছাড়াও আলোচনায় আসছে পাকিস্তান, মিয়ানমার আর মালদ্বীপ। পাকিস্তানে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক টানাপোড়েন আর ধারাবাহিক বেকারত্ব নতুন কোনো অস্থিরতার জন্ম দিতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। অন্যদিকে মিয়ানমারে 2021 সালের সেনা অভ্যুত্থানের পর থেকে চলমান প্রতিবাদ দমন করা হলেও মানুষের ক্ষোভ জমে আছে, যা আবারও বিস্ফোরিত হতে পারে। আর মালদ্বীপ ছোট দেশ হলেও বৈদেশিক ঋণের বোঝা এবং বিদেশি প্রভাবের কারণে দেশটিকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।